হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে সবাইকে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আজকে আমাদের সাবজেক্টটা কি বলো দেখে? স্যার নিওনেটাল সেপসিস। সাবজেক্ট নিওনেটাল সেপসিস নাকি? আচ্ছা, ওয়ার্ডের ক্লাস তো আমরা বেশি থিওরিটিক্যাল স্লাইড দেখাবো না, যেহেতু ক্লিনিক্যাল ক্লাস, ওয়ার্ড ওরিয়েন্টেড ক্লাস, সেই জন্য আমি তোমাদেরকে শুধু আলাপ আলোচনার মধ্যেই ক্লাস শেষ করার চেষ্টা করব, কোনো স্লাইড দেখাবো না। আচ্ছা, প্রথম কথা হলো নিওনেটাল ইনফেকশন, নিওনেটাল সেপসিস, তোমাদের কি কোনো ধারণা আছে? সাইমা রহমান বলো। মিম। স্যার নিওনেটদের ব্লাডে যদি মাইক্রো অর্গানিজম, পলিফারেটিভ মাইক্রো অর্গানিজম থাকে, তাহলে স্যার যদি সার্স ডেভেলপ করে দেন সেটা স্যার সেপসিস হবে। আচ্ছা, ঠিক আছে। নিউরাল ইনফেকশন কয় ধরনের বলতে পারো? নিউরাল ইনফেকশন কয় ধরনের? স্যার মেজর এন্ড মাইনর। না, তুমি না, আরেকজনের কাছে শুনবো। রুল 39 বলো। রুল 39, নিউরাল ইনফেকশন কয় ধরনের? জি স্যার। স্যার দুই ধরনের। কি কি বলো? কি কি বলো? স্যার মেজর আর মাইনর। মেজর আর মাইনর, আচ্ছা ঠিক আছে, একটু বললাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তোমরা তো নিউরাল ইনফেকশন আমরা কয়েকটা ভাবে ক্লাসিফাই করে থাকি, কেমন? তোমরা মোটামুটি ধারণা কম বেশি আছেই। তোমরা মেজর আর মাইনর বলেছ, ঠিকই আছে। আর মেজরটাকে বলি আমরা সিস্টেমিক ইনফেকশন, আর মাইনরটাকে বলি সুপারফিশিয়াল ইনফেকশন, কেমন? আরেকটা হলো কনজেনিটাল ইনফেকশন। এই একটা ক্লাসিফিকেশন আছে ইনফেকশনের মধ্যে, সুপারফিশিয়াল ইনফেকশন, সিস্টেমিক ইনফেকশন, আরেকটা হলো তোমার কনজেনিটাল ইনফেকশন, কেমন? সুপারফিশিয়াল ইনফেকশন হলো যেগুলো তোমার জাস্ট স্কিনে থাকবে, সুপারফিশিয়াল থাকবে, কোনো সিস্টেমিক ইনভলভমেন্ট হবে না, এগুলো হলো সুপারফিশিয়াল ইনফেকশন। আর সিস্টেমিক ইনফেকশন হলো যে ইনফেকশন গুলো তোমার সিস্টেম ইনভলভমেন্ট করবে, সিএনএস হতে পারে, রেসপিরেটরি হতে পারে, জিআইটি হতে পারে, ইউটিআই হতে পারে, যে কোনো সিস্টেম যদি ইনভলভ করে থাকে সেগুলোকে আমরা বলি তখন সিস্টেমিক ইনফেকশন। আর এই সিস্টেমিক ইনফেকশনটাই হলো আমাদের বার্নিং প্রবলেম, কেমন? আর সুপারফিশিয়াল ইনফেকশনের মধ্যে যেমন তোমার কি কি আছে, কিছু নাম বলতে পারবা? উনিকা রহমান, কি কি আছে সুপারফিশিয়াল ইনফেকশন? জি স্যার। উনিকা বলো দেখি। স্যার কনজাংটিভাইটিস, স্কিন সেপসিস, প্যারোনাইকিয়া, আম্বিলিকাল ইনফেকশন। গুড, সুন্দর বলেছো ভাই। এই তো তুমি জানোই, দেখা যায় সব পড়াইতে হবে কেন আর? এগুলো সুপারফিশিয়াল ইনফেকশন, কেমন? কনজাংটিভাইটিস, স্কিন সেপসিস, প্যারোনাইটিকিয়া, আম্বিলিকাল ইনফেকশন, ক্যান্ডিডা ইনফেকশন, এগুলো হলো ওরাল থ্রাশ, এগুলো সুপারফিশিয়াল ইনফেকশন। আর ডিপ ইনফেকশন কি কি আছে কে বলবা? 36 বলো, 36। What are the systemic infection? 36 বলো। 36। সরি স্যার, পারবো না। 36 এর পরে 46, 45 বলো। 45 কে? What are the systemic infection? স্যার নিওনেটাল সেপসিস, মেনিনজাইটিস, নিউমোনিয়া, স্যার ডায়রিয়া, ইউটিআই। ঠিক আছে। আচ্ছা, মিম খালি বেশি বলে ফেলে। আচ্ছা ঠিক আছে, সব হয়ে গেছে তাই না? তাহলে যেগুলো বললে এগুলো সিস্টেমিক ইনফেকশন। মেনিনজাইটিস, নিউমোনিয়া, ইউটিআই, অস্টিওমাইলাইটিস, আর্থ্রাইটিস, ডায়রিয়া, নিউনেটাল টিটানাস, এগুলো হলো তোমার সিস্টেমিক ইনফেকশন আর মেজর ইনফেকশন।
এরপরে আসি আমরা কনজেনিটাল ইনফেকশন। কনজেনিটাল ইনফেকশন কি কি আছে? 46 বলো না 47 বলো, 47। What are the congenital infections? 47 কে বলছিলাম। জান্নাতুল মাওয়া 47 বলো। What are the congenital infections? Sir, congenital rubella. Rubella, right. আর 41 বলো, 41। What are the congenital infection? जी sir, 41 বলো। What are the congenital infection? sir pyelonephritis, like Pyelonephritis আর meningitis. meningitis আমরা systemic infection বলেছি। congenital infection, congenital infection sir parvina sir to 52 বলো, 52 rule 52 বলো। Name some congenital infections. 52 নাই, বলা যাচ্ছে না। 42 বলো, 42। নাই স্যার আছে টিটেনাস, স্যার হার্পিস। ফাহমিদা বলো, what are the congenital infection? স্যার টিটেনাস, হার্পিস। রাইট, টিটেনাস, হার্পিস। টিটেনাস তো আমরা বললাম না, টিটেনাস কোন গ্রুপে পড়ছিল? টিটেনাস কোন গ্রুপের মধ্যে ছিল? systemic, সেটা তো কথা বললাম না। sir major সিস্টেমিক ইনফেকশন, মেজর বা সিস্টেমিক টিটেনাস। আমরা এখন আলোচনা করছি what are the congenital infection? কে বলতে বা 20 বলো, TA3 20। ophthalmia neonatorum, 41 বল। ophthalmia neonatorum, ophthalmia neonatorum। আর এটা তো আমরা মাইনর বললাম না, সুপারফিশিয়াল ইনফেকশনের মধ্যে এগুলো। ophthalmia neonatorum হলো সুপারফিশিয়াল ইনফেকশন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কনজেনিটাল ইনফেকশন হলো একটা সূত্র মনে রাখবা, স্টর্চ, STORCH, STORCH, স্টর্চ। এই স্টর্চের ব্যাখ্যা দিলেই কনজেনিটাল ইনফেকশনের সব নাম চলে আসবে। যেমন ধরো কনজেনিটাল ইনফেকশনের মধ্যে স্টর্চ, প্রথম হলো এস দিয়ে হলো সিফিলিস, কনজেনিটাল সিফিলিস। ঠিক আছে, এস দিয়ে হলো কনজেনিটাল সিফিলিস। তারপরেটা কি টি দিয়ে কি টক্সোপ্লাজমোসিস। শুধু আগে লাগাই দিবা কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস। তারপরে ও বলতে এখানে আদার্স এজেন্টের মধ্যে কিছু আছে, যেমন HIV, হেপাটাইটিস বি, এগুলো হলো আদার্স এর মধ্যে। সিফিলিসটা আলাদাই, আদার্স এর মধ্যে এগুলো। আদার্স এর মধ্যে হলো তোমার হেপাটাইটিস বি, HIV, ভেরিসিলা জোস্টার, তারপর নাইসেরিয়া, গনোরিয়া, ক্লামাইডিয়া, এগুলো হলো আদার্স এর মধ্যে। এরপরে কি আর দিয়ে কি হয়? রুবেলা। পরে হলো সি দিয়ে কি হয়? সাইটোমেগালোভাইরাস। আর এইচ দিয়ে হলো হার্পিস সিমপ্লেক্স। এই স্পটসটা মনে রাখবা, তাহলেই মনে থাকবে কনজেনিটাল ইনফেকশন। এটা একটা মৌলিক পয়েন্ট, এটা মনে রাখতে হবে। what are the congenital infections? আমরা ডিটেইলসে যাব না, শুধু টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা ইনফেকশন কত ধরনের শুনলাম? সুপারফিশিয়াল, সিস্টেমিক, কনজেনিটাল। ঠিক আছে, এটা একটা ভাগ গেল। আর একটা ক্লাসিফিকেশন আমরা করি এখন, সেটা হলো তোমার নিউনাটাল ইনফেকশনের ক্লাসিফিকেশন। কেমন? এটা হলো নিউনাটাল ইনফেকশনের ক্লাসিফিকেশন। ঠিক আছে, এখন আমরা চলে যাব হলো নিউনাটাল সেপসিসে। নিউনাটাল সেপসিসের ডেফিনেশন তো বুঝোই।
sepsis during neonatal period within 28 days of life. Sepsis কাকে বলে? সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স যদি করে। আমরা কয়েকটা টার্ম আছে এখানে, তোমার ব্যাকটেরিয়ামিয়া, সেপ্টিসিমিয়া, সেপসিস, সেপটিক শক, তারপরে তোমার সার্স, কেমন এই কয়েকটা টার্ম একটু টার্ম থাকতে হবে। প্রথম হইলো তোমার ব্যাকটেরিয়ামিয়া। ব্যাকটেরিয়ামিয়া মানে কি? ব্যাকটেরিয়ান ব্লাড, ব্যাকটেরিয়ামিয়া। বাট এখানে তোমার কোনো সাইন সিমটম থাকবে না। ব্যাকটেরিয়া ব্লাডে আছে কিন্তু কোনো সাইন সিমটম নাই, দ্যাট ইজ ব্যাকটেরিয়া। কোনো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নাই, দ্যাট ইজ ব্যাকটেরিয়ামিয়া। আর এই ব্যাকটেরিয়ামিয়া যখন তোমার উইথ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হবে তখন সেপ্টিসেমিয়া হয়ে গেল। ব্যাকটেরিয়ামিয়া প্লাস ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসলো, হয়ে গেল সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়ার আরেকটা টার্ম হলো তোমার সেপসিস, সিনোনিমাস টার্ম অনেকটা। বুঝা গেল? তাহলে সেপসিস, সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিয়ামিয়া এই টার্মগুলো একটু মনে রাখতে হবে, কেমন? আর সেপসিস হলো তোমার ব্যাকটেরিয়ামিয়া হওয়ার পরে যদি কোনো সিস্টেমিক ইনভলভমেন্ট হয়ে যায় তখন সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স করে আফটার তোমার এন্ট্রি অফ দ্য ব্যাকটেরিয়া উইদিন ফার্স্ট মান্থ অফ লাইফ। প্রথম 1 মাসের মধ্যে যদি কখনো এরকম হয় তখন এটাকে বলবো আমরা নিওনাটাল সেপসিস। বুঝা গেল? ঠিক আছে। এরপরে হলো তোমার সিভিয়ার সেপসিস। আরেকটা টার্ম হলো সিভিয়ার সেপসিস। সিভিয়ার সেপসিস বলি আমরা যে সেপসিস আছে সাথে তোমার অর্গান ডিসফাংশন হয়ে গেছে, অর্গানিক ডিসফাংশন হচ্ছে। সেপসিসের সাথে যদি অর্গান ডিসফাংশন হয়ে যায় তখন এটাকে বলছি আমরা সিভিয়ার সেপসিস। আর একটা টার্ম হলো সেপটিক শক। সেপটিক শক গুলা হচ্ছে তোমার সিভিয়ার সেপসিসের সাথে যদি তোমার শকের প্রেজেন্টেশন থাকে, সিভিয়ার সেপসিস সাথে তোমার শকের প্রেজেন্টেশন লাইক হাইপোটেনশন, হাইপোপারফিউশন, এগুলো যদি থাকে তাহলে এগুলোকে বলি আমরা সেপটিক শক। বুঝতে পারছো? টার্মগুলো বোঝা গেল? কি কি টার্ম বললাম? কে বলবা? টার্মগুলো বলো দেখি কি কি বললাম। রুল 40 বলো। রুল 40। রুল 40 টার্মগুলো একটু বলো। পাওয়া যাচ্ছে না। 43 বলো। 43। তোমাদের নেট সব চলে গেল নাকি? নাই? আমাকে শুনতে পারছো না? জি স্যার। আমাকে শুনতে পারছো তো নাকি? জি স্যার। বলো। ওকে বললাম 43 কে বলছিলাম কি টার্মগুলো কি কি বললাম? স্যার সেপসিস, সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিয়ামিয়া, তারপর স্যার সেপটিক শক, তারপর সিভিয়ার সেপসিস। বাস এই টার্মগুলো মনে রাখো, সংক্ষিপ্ত ডেফিনেশনটা জেনে রাখো। এরপর আমরা চলে যাচ্ছি নিউরোসেপসিসের ক্লাসিফিকেশন। কেউ বলতে পারবা হোয়াট আর দ্য নিউরোটাল সেপসিস? রুল 38 বলো তো। হোয়াট আর দ্য নিউরোটাল সেপসিস? কি কি আছে? নিউরোসেপসিস কয় ধরনের? রুল 38 বলো। 38 পাচ্ছি না। 37 বলো। রুল 37। স্যার আর্লি অনসেট, লেট অনসেট। রাইট। আর কিছু আছে? ওনারা ভালোই আর্লি অনসেট, লেট অনসেট। আর কেউ যোগ করবা? আরেকটা আছে ভেরি লেট অনসেট। ঠিক আছে। আমরা নিউরোটাল সেপসিসকে 3টা ভাগে ভাগ করছি।
একটা হলো আর্লি অনসেট, আর একটা লেট অনসেট, আর একটা হলো ভেরি লেট অনসেট। এটা একটা নতুন টার্ম, এটা আমাদের বই, অনেক বই, তোমাদের বই আসে নাই, বাট টেক্সট বইগুলোতে আছে এটা, ভেরি লেট অনসেট। তাহলে তিনটা ভাগ বলছি আমরা, আর্লি অনসেট সেপসিস, লেট অনসেট সেপসিস, আর একটা হলো ভেরি লেট অনসেট সেপসিস। বুঝা গেল তিনটা? হ্যাঁ, বোঝা গেল? এখন বলো আর্লি অনসেট কাকে বলে? হ্যাঁ, আর্লি অনসেট, লেট অনসেট, ভেরি লেট অনসেট। ভেরি লেট অনসেট, ঠিক আছে? তুমি কথা বলবা, কথা না বলে তো। ভেরি লেট অনসেটটা কবে হবে, তো মানে সেটা কোনটা কখন হবে? আসতেছি ব্যাখ্যায়, সেটাই তো তোমরা বলবা। তোমরা বলার পরে আমি বলবো পরে, আগে তোমরা বলবা। আর সবসময় তোমরা যে ক্লাস থাকে হবে ওই 72 আওয়ার্স এর মধ্যে যদি হয়। রাইট, 72 আওয়ার্স বললে, লিজন বললে। আর লেট অনসেট, লেট অনসেট কাকে বলে? স্যার আফটার 27 আওয়ার্স, 72 আওয়ারের পর যদি হয়। আফটার 72 আওয়ার্স এর পরে হয়। আর ভেরি লেট অনসেট জানা নাই, তাই না? এটা জানার কথা না তোমাদের মনে হয়, নাকি? আর কেউ জানো ভেরি লেট অনসেট? 7 ডেজ এর পরে? না না, 70 ডেজ এর পরেও না। ভেরি লেট অনসেট বলা হয় আফটার 1 মান্থ অফ এজ। স্যার 5 ডেজ আফটার 1 মান্থ অফ এজ, এটা হলো ভেরি লেট অনসেট। আফটার 1 মান্থ হলে সেটা কি নিওনেটাল থাকবে? নিউরাল থাকবে না, বাট এটাকে নিউরাল সেপসিস এর মধ্যে এইভাবে ভাগ বলা আছে। ওটাকে নিউরাল থাকে না, কিন্তু এই টার্মটা আছে। এই টার্মটা হলো তোমার মূলত প্রিটার্ম বেবি যারা থাকে তাদের জন্য বেশি প্রযোজ্য হিসেবে বলা হচ্ছে। এই টার্মটা একটু কন্ট্রোভার্সি, যে ভেরি লেট অনসেট সেপসিসটা তোমার ওই নিউরাল থাকে না, বাট এই টার্মটা আছে, টেক্সট বুকে আছে এইভাবেই। এই জন্য আমি সেইভাবে মনে রাখার চেষ্টা করি। কেউ কেউ তোমাদেরকে ধরতেও পারে এটা, যেহেতু আমাদের টেক্সট বুকে এভাবে আছে, ভেরি লেট অনসেট সেপসিস। এখানে নিউরোটা বলা হচ্ছে না, লেট আর্লি অনসেট, লেট অন আর্লি অনসেট, নিউরোটাল অনসেট, লেট অনসেট আর ভেরি লেট অনসেট। এটা যদিও নিউরোটাল পিরিয়ডের পরে, বাট টার্মটা এইভাবে আছে। আচ্ছা, আমাদের টাইম কিন্তু আছে আর 8 মিনিট। 8 মিনিট পরে শেষ হয়ে যাবে, তোমরা আবার ব্যাক করবা, চলে যাও না কেউ। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এখন আর্লি অনসেট সেপসিস হলো, তোমরা কেউ বলে 72 আওয়ার্স, তাই না? আর্লি অনসেটটা তোমার 72 আওয়ার্স বলা হয়, আবার ম্যাক্সিমাম টেক্সট বুকে হলো উইদিন 1 উইক, উইদিন 1 উইক, আপ টু 1 উইক। 72 আওয়ার্স অ্যাকসেপ্টেড, দুইটাই বিভিন্ন জায়গায় বলা আছে, দুইটাই টেক্সট বুকে বলা আছে। আমাদের দুইটাই মনে রাখতে হবে। এই জন্য সেফ হলো 1 সপ্তাহকে বলা, কন্ট্রোভার্সিতে না যেয়ে আপ টু 1 উইক পর্যন্ত আমরা আর্লি অনসেট বলি, যেহেতু এক এক টেক্সট বুকে দুইটাই বলা আছে, কোনো বইয়ে 72 আওয়ার্স, কোনো বই 1 সপ্তাহ, সেজন্য বেশি বলাটাই সেফ। আর্লি বলতে আমরা আপ টু 1 উইক পর্যন্ত বলবো, আর লেট অনসেট বলবো কতদিন? আফটার 1 উইক টু 1 মান্থ, ঠিক আছে? আর ভেরি লেট বলবো আমরা আফটার 1 মান্থ অফ এজ, ঠিক আছে? এখন আমরা জানবো হলো তোমার আর্লি অনসেট সেপসিসের কি কি রিস্ক ফ্যাক্টরস আছে। আর্লি অনসেট সেপসিসের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যাদেরকে আমরা সন্দেহ করব যে এদের আর্লি অনসেট সেপসিস হতে পারে। কোন রিস্ক ফ্যাক্টর গুলো কেউ বলতে পারবা কেউ? স্যার প্রিটার্ম বেবি, ম্যাচুরিটি, স্যার লো বার্থ ওয়েট। রাইট, প্রিটার্ম, লো বার্থ ওয়েট। ফাইন। আর স্যার ফেব্রাইল ম্যাটারনাল ইনফেকশন। একজন যে বলবে তখন তার কথা শেষ হয়ে গেলে সেকেন্ড ম্যান আবার শুরু করবা, ডাবলিং করবা না। বলো, যে বলতেছিলা, সাইমা রহমান বলছিলা নাকি? স্যার প্রিম্যাচুরিটি, লো বার্থ ওয়েট, তারপর স্যার ফেব্রাইল ইলনেস যদি থাকে, রাপচার অফ দ্য অ্যামনিওটিক মেমব্রেন, তারপর স্যার প্রোলং লিভার যদি বেবি হয়, তারপর পেরিনেটাল অ্যাসফিক্সিয়া থাকলে, মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়া থাকলে, পোর হাইজিন মেইনটেইন করলে, স্যার বটল ফিডিং করালে। বললে এটা আর্লি অনসেট না, ওটা লেট। স্যার ম্যাটারনাল ইনফেকশন থাকলে, ম্যাটারনাল সেপসিস থাকলো, ম্যাটারনাল ইনফেকশন থাকলেও আসবে। এগুলো হলো আর্লি অনসেটের রিস্ক ফ্যাক্টরস।
এই যেগুলো বললো সাইমন রহমান, এগুলো হলো আর্লি অনসেট সেপসিসের রিস্ক ফ্যাক্টরস। আর ভেরি লেট অনসেট হলো তোমার ইউজুয়ালি আফটার 7 days তো স্যার প্রিমেচুরিটি। লেট প্রিমেচুরিটি পোর হাই প্রিমেচুর তো ওর মধ্যে লো বার্থ ওয়েট প্রিমেচুর সব আর্লি অনসেট সেপসিসের রিস্ক ফ্যাক্টরস। যে কোনো লো বার্থ ওয়েট প্রিটার্ম প্রিমেচুর যাই বলি না কেন, এগুলো হলো আর্লি অনসেট সেপসিসের প্রিমেচুর রাপচার মেমব্রেন। তারপরে তোমার ইমিউনিটি যে ফাউল স্মেলিং থাকে যেগুলো বললা, ইভেন ম্যাটারনাল ইলনেস যদি থাকে সেটাও তোমার এর মধ্যে আসবে। প্রলং লেবার হয়ে থাকবে, এগুলো রিস্ক ফ্যাক্টরস ফর আর্লি অনসেট সেপসিস। আর লেট অনসেট সেপসিস কে বলবা? আরেকজন বলো, what are the late onset sepsis এর রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? কি বলবে? রুল 10 বলো, রুল 10। লেট অনসেট সেপসিস এর রিস্ক ফ্যাক্টর কি কি? স্যার রুল 10 বলো। বুঝতে পারছো না? 7 দিন পরে সাধারণত কি হয়? 7 দিন পরে ইউজুয়ালি লেট অনসেটটা হলো তোমার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হাসপাতালে থাকার পরে যদি ইনফেকশন হয় সেগুলো তোমার লেট অনসেট সেপসিসের মধ্যে। হাসপাতালে আসার পরে আমরা প্রিমিয়ারদের কি কি কাজ করি? একটা রোগী ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে কি কি ইনভেসিভ কাজ করি আমরা? আইভি দেই, এনজি টিউব দেই। কি বললা লিজন? স্যার ক্যাথেটারাইজেশন করা হলো, ক্যাথেটারাইজেশন, আমরা এনজি টিউব দেই, অক্সিজেন দেই, আইভি ক্যানোলা দেই, তাই না? এই যত ইনভেসিভ প্রসিডিউর করা হয়, যে বটল ফিডিং বলছিলা, বটল ফিডিং, আর্টিফিশিয়াল মিল্ক, এগুলো সবাই এন্ডোট্রাকিয়াল টিউব ঢুকাই, এগুলো সবই তোমার রিস্ক ফ্যাক্টরস ফর লেট অনসেট সেপসিস। কেমন? এই হলো রিস্ক ফ্যাক্টর গুলো জানতে হবে। আর হলো ভেরি লেট অনসেট রিস্ক ফ্যাক্টর হলো তোমার মূলত প্রিটার্ম বেবিদের বেশি হয় এটা। এই হলো মোটামুটি তোমার রিস্ক ফ্যাক্টর গুলো গেল। এখন আমরা চলে যাব হোয়াট আর দ্য প্রেজেন্টেশন। একটা সেপসিস এর রোগী কিভাবে প্রেজেন্ট করবে, হাউ সেপসিস প্রেজেন্ট, কি বলতে পারবা? না কে বলবা? রোল 51 বলো। স্যার আর্লির ক্ষেত্রে ফালমিনেন্ট হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ফ্রিকোয়েন্টলি মাল্টিসিস্টেমিন হতে পারে। আচ্ছা ঠিক আছে, গুড, ভালো বলছো। আর আগে বলবা? রুল 35 বলে নাই কিছু? রুল 35 বলো দেখি। রুল 35। জি স্যার। না আরিয়া মেহের বলো। স্যার পারবো না। পারবো না, ঠিক আছে। রুল 52 বলো। 52 সেপসিস কিভাবে প্রেজেন্টেশন করে? 52 আছো? 52 নাই? 52 নাই। 44 আছো? 44 আমরা কথা বলবো, বেশি একতরফা লেকচার দিয়ে লাভ নাই। ওয়ার্ডের ক্লাস শেয়ার করতে হবে, পার্টিসিপেট করতে হবে। লেকচারে আমরা ওয়ান ওয়ে কথা বলে যাই, ওয়ার্ডের ক্লাসের মধ্যে এত ওয়ান ওয়ে কথার দরকার নাই। বেড সাইডের রোগীকে বুঝতে হবে। তোমরা নিউনের ওয়ার্ডে আসছো না? কখনো ঢুকছিলা? স্যার আমাদের থার্ড ইয়ারে মাত্র ওয়ান উইক। তাড়াতাড়ি চলে আসো, ওয়ার্ডে তো ঢুকতে হবে। ওয়ার্ড ছাড়া তো ওয়ার্ড ক্লাস কেমনে হবে? আমরাও তো চাই স্যার ক্লাসে এসে ওয়ার্ড করতে। এসে পড়ো, ওয়ার্ডে এসে ঘোরাফেরা করবা, ক্লাস দরকার নাই। বিচ্ছিন্ন ভাবে থাকলা, ঘুরলা, অসুবিধা নাই। তোমাদের হাসপাতাল, তোমাদের কলেজ, আসবা, ক্লাস হয় না, শুরু হয় না, তাতে কি হলো? এসে পড়ো যার যার মতো। অসুবিধা আছে আসলে?
হাসপাতাল চালু হয়ে গেছে, এখন চলে আসো। আগে তো করোনা ছিল, এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল, এখন আর কোনো রেস্ট্রিকশন নাই। অফিসিয়াল ক্লাস শুরু হয় না দেখে তোমাদের ফিফথ ইয়ার তোমাদের ওয়ার্ড ওরিয়েন্টেড হইতে হবে। ওয়ার্ডে ঘোরাফেরা করবা, বিচ্ছিন্ন হবে, ছোট ছোট গ্রুপ করে দু একজন করে আসবা, ঘুরবা, দেখবা, অসুবিধা তো নাই কোনো। তোমাদেরকে মানা করবে না স্যার, স্যার আপনারা নোটিশ দিয়ে দেন তাহলে স্যার চলে আসি। হ্যাঁ স্যার আপনারা নোটিশ করে দেন স্যার, তাহলে চলে আসি। নোটিশ স্যার দরকার নাই, অনলাইনে এমনি নোটিশ দরকার নাই, নিজ দায়িত্বে চলে আসো। নোটিশ কেন? তোমার মেডিকেল কলেজ, তোমার হোস্টেল, তোমার জায়গায় তুমি চলে আসবা, আবার নোটিশ দিবে কি লিগা? হ্যাঁ নোটিশ দেওয়ার তো কথা না। তোমরা ফিফথ ইয়ার, আমার মনে হয় তোমাদের ওয়াইজ হবে, ডোন্ট লেট, ডোন্ট ওয়েট ফর নোটিশ, কাম ব্যাক। হাসপাতালে আসো, ঘোরাফেরা করো, কাজে লাগবে। ফিফথ ইয়ার তো সারাদিন ওয়ার্ডে থাকতে হবে, রুগী দেখতে হবে, পড়তে হবে, হ্যাঁ কেস দেখতে হবে, নতুবা তোমরা কিন্তু দেখা যাবে যে পরীক্ষা ঠিকই টাইম মতো হয়ে যাবে। হ্যাঁ আমরা বলবো যে ক্লাস হয়ে গেছে, হ্যাঁ আমার রেকর্ড আছে যে ক্লাস শেষ, নাও ইউ আর ফিট ফর এক্সাম। সেক্ষেত্রে যদি তোমরা রুগীর হাতাহাতি না করো, রুগী হ্যান্ডেলিং না করো, তোমরা কিন্তু ফেস করতে পারবে না, আলটিমেটলি পরে সব কিন্তু বিপদে পড়বা। এই জন্য বলবো আমি, তোমরা স্যার আমাদের কলেজ খুললে স্যার আমাদের ওয়ার্ক করানো লাগবে তো স্যার, যদি প্র্যাকটিক্যাল এক্সাম না দিই স্যার কিভাবে শিখবো? এই যে আসবা ওয়ার্ডে, অসুবিধা কি আছে? নিজে নিজে শিখবা, আমাদের তো পড়াশোনা শেষই হয়ে গেছে, হ্যাঁ আমাদের শেখানো শেষ, এখন তোমাদের শিখার পালা শুরু, তোমরা প্র্যাকটিস করবা। স্যার আমরা তো পেশেন্টই দেখলাম না স্যার, আপনারা তো দেখালেন না স্যার, তাহলে কিভাবে একা একা শিখবো? তোমরা আসো আমার ওয়ার্ডে, আমার যখনই আসবা আমার টিচাররা তোমাদেরকে হেল্প করবে। আমি প্র্যাকটিক্যাল শিডিউল আলাদা করে দেব, ছোট ছোট গ্রুপ করে তোমরা চলে আসো, অসুবিধা নাই। কেমন? জি স্যার, আমাদের স্যার থিওরি ক্লাস শেষ হয়ে গেলে ওই ক্লাসগুলোর মধ্যেও তো স্যার আমরা ওয়ার্ক করতে পারি। হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নাই। আর আমরা ক্লাস না নিলেও তোমরা এখন পড়বা, এসে ওয়ার্ডে এসে রুগী দেখবা, হ্যাঁ রুগী দেখবা, নিজ দায়িত্বে দেখবা, আমরা প্রয়োজনে শিডিউল করে দিব, কোনো অসুবিধা নাই। আমার মনে হয় চলে আসো, বাড়িতে বসে বসে খালি ঘুমাবা আর মোবাইল টিপা লাভ আছে কোনো? খালি ফেসবুক টিপতে খালি বসে বসে নাকি? হ্যাঁ স্যার কলেজ খোলার কোনো চান্স নাই স্যার সেপ্টেম্বরের দিকে? এটা আল্লাহ জানে, আর কেউ বলতে পারবে না, বলা মুশকিল। একবার তো শুনছিলাম যে আগস্টের 31 আগস্টের পরে খুলে দেওয়া হবে, আবার কোন দিকে কি হয় তো বোঝা মুশকিল। স্যার আমরা আজকের ক্লাস শুরু অনেক রাত হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ রাত তো হবে, তাতে কি হলো? কি করবা? খাওয়া দাওয়া হয় নাই? না স্যার। খাওয়া দাওয়া করো না স্যার। ঠিক আছে, হ্যাঁ খাওয়া দাওয়া করে বসো নাই কেন? 9:30 ক্লাস, খাওয়া দাওয়া করে শক্ত হয়ে বসবা, ক্যালোরি নিয়ে পরে বসবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগাই। ঠিক আছে, তাহলে রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বললাম। আমরা বলতেছিলাম কি পরের দা প্রেজেন্টেশন, সেপসিসের রোগী কিভাবে প্রেজেন্ট করবে, কেউ বলতে পারলা না? সেপসিসের রোগী প্রেজেন্টেশন গুলো লেথার্জি থাকবে, তারপর নট ফিটিং ওয়েল, মুভমেন্ট কম থাকবে, রাইট। হ্যাঁ এই তো ভালোই বললা। পোর ফিটিং, এই তো চলে আসছে, ফাইন, এগুলাই তো, হ্যাঁ এগুলাই। তো ইউজুয়ালি তোমার আর্লি অনসেট সেপসিস যেটা ইউজুয়ালি সে নিউমোনিয়া নিয়ে প্রেজেন্টেশন হয়, হ্যাঁ। আর লেট অনসেট গুলো তোমার অন্যভাবে প্রেজেন্টেশন করে, কিন্তু আর্লি অনসেট যেটা ম্যাক্সিমাম প্রেজেন্টেশন করে তোমার নিউমোনিয়া নিয়ে প্রেজেন্টেশন হয়। এখানে কিছু নন স্পেসিফিক ফিচার থাকে যেগুলো বললাম, আর কিছু সিস্টেমিক ফিচার থাকে। নন স্পেসিফিক যেগুলো বললা, যেমন তোমার লেথার্জিক থাকে, একটু ফিডিং প্রবলেম থাকে, ফিভার থাকে, লেস মুভমেন্ট থাকে, এগুলো থাকে তোমার হলো জেনারেল ফিচার্স এর মধ্যে। আর কিছু স্পেসিফিক ফিচার থাকে সিস্টেমিক, প্রত্যেকটা সিস্টেমে ইনভলভ হইতে পারে, যে সিস্টেমটা ইনভলভ হবে সেই সিস্টেমের প্রেজেন্টেশন নিয়ে আসবে। সে সিএনএস ইনভলভমেন্ট হলো, তাহলে কি প্রেজেন্টেশন নিয়ে আসবে? সিএনএস প্রেজেন্টেশন, সিএনএস ইনভলভমেন্ট, হাউ প্রেজেন্ট? স্যার ইরিটেবিলিটি থাকবে, তারপর ক্রাইং, হাই পিচ ক্রাইং থাকবে, না এটা ভালোই পারতেছ। সিজার থাকবে, সিজার থাকতে পারে, ফিভারটা তোমার সিজার, কনভালশন, সিজার, ফিভার, 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 ফিভার,
কনভালশন থাকবে, রাইট, কনভালশন থাকবে, তোমার রেস্টলেস, ইরিটেবল এগুলো থাকবে, হাইপোটোনিয়া থাকবে। মূলত কনভার্সন নিয়ে আসে। আমরা কনভার্সন নিয়ে আসলে আমরা ধরে নিই যে সেপসিসের সাথে সিএনএস ইনভলভমেন্ট হয়ে গেছে, তারপরে তো রেসপিরেটরি সিস্টেমে ঢুকলো, রেসপিরেটরি সিস্টেম ইনভলভমেন্ট করলো, তাহলে তারা এই প্রেজেন্টেশন নিয়ে আসবে। স্যার অ্যাপনিয়া থাকবে, ইরেগুলার ব্রিদিং থাকবে, ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং, সায়ানোসিস। সায়ানোসিসটা তোমার রেসপিরেটরি থাকবে, কার্ডিয়াকেও থাকে, এগুলো নিয়ে আসবে। ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং, কেমন, গ্রান্টিং, অ্যাপনিয়া, এগুলো নিয়ে আসবে, কেমন যেটা বললাম। ফাস্ট ব্রিদিং তাকে জানো তো, নিউনেটের ফাস্ট ব্রিদিং আমরা কখন বলবো? একটা নিউনেট ফাস্ট ব্রিদিং কখন বলবো? স্যার যদি 40 ব্রেথস পার মিনিট যদি হয়। কে বললা? 60 or more বলতে হবে, 60 or more নিউনেটে, হ্যাঁ 60 or more, তাহলে আমরা এটাকে ফাস্ট ব্রিদিং বলবো। ফাস্ট ব্রিদিং থাকলে আমরা ধরে নিব যে নিউরোসেপসিস। আমরা আগে বলেছিলাম যে নিউরোসেপসিস অনেকগুলো ভাগ আছে, যদি রেসপিরেটরি প্রবলেম থাকে তাহলে আমরা ডিপ ইনফেকশন কি কি বলেছিলাম? সিস্টেমিক ইনফেকশন, সেপসিস, মেনিনজাইটিস, ইউটিআই, অস্টিওমাইলাইটিস, তাই না? যদি তোমার রেসপিরেটরি প্রবলেম নিয়ে আসে তাহলে আমরা এটাকে কি বলবো? নিউমোনিয়া। আবার যদি কনভার্সন নিয়ে আসলো তাহলে আমরা কি সাসপেক্ট করব? মেনিনজাইটিস সাসপেক্ট করব। ধরো ইউটিআই নিয়ে আসলো, বার্নিং মিক্টেশন নিয়ে আসলো, তাহলে আমরা চিন্তা করবো যে ইউটিআই, রেনাল ইনভলভমেন্ট। কার্ডিয়াক প্রবলেম নিয়ে আসতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, প্রেসার কমে যেতে পারে, হাইপোটেনশন যেতে পারে, তোমার সিআরপি বেশি হতে পারে, ক্যাপিলারি রিফিল টাইম যেটা বলি আমরা। কোথায় দেখে ক্যাপিলারি রিফিল টাইম? সোলে দেখে, সোলে, ইউনিটের সোলে দেখা হয়। সোলে আমরা প্রেসার থাম দিয়ে প্রেসার দিয়ে রাখবো, প্রেসার দিয়ে আমরা হাত থাম উইথড্র করবো, উইথড্র করার পরে কতক্ষণের মধ্যে তোমার আবার রেডনেস হয়ে যায়, সার্কুলেশন ফিরে আসে, আমরা এটা দেখি। যদি দেখি যে 3 সেকেন্ডের বেশি সময় লাগছে লাল হয়ে আসতে বা সার্কুলেশন ফিরে আসতে, তাহলে আমরা ধরে নেই যে সিআরপি, সিআরটি, ক্যাপিলারি রিফিল টাইম বেশি, মোর দেন 3 সেকেন্ড, এটা সাইন্স অফ শক। এই জিনিসগুলো থাকবে। তারপর তোমার কিডনি প্রবলেম হলে অলিগুরিয়া হবে, অ্যানিউরিয়া হবে। অলিগুরিয়া কাকে বলি আমরা? জানো কেউ? অলিগুরিয়া কাকে বলি? বলতে পারবা? 300 ml। তো অ্যাডাল্টের সাথে পেরি মিলাইলে হবে না। less than 50 ml, less than 0.5 ml per kg per hour যদি হয়, less than 5 ml, এটাকে আমরা বলি অলিগুরিয়া। কেমন শুনতে পাইনি স্যার, আরেকবার বলবেন? less than 0.5 ml per kg per hour, less than 0.5 ml per kg per hour যদি ইউরিন আউটপুট হয়, সেক্ষেত্রে আমরা এদেরকে বলি যে অলিগুরিয়া ডেভেলপমেন্ট। আর অ্যানিউরিয়া হলো টোটাল কমপ্লিট অ্যাবসেন্স অফ ইউরিনেশন উইদিন 24 আওয়ার্স, তখন থেকে বলি আমরা অ্যানিউরিয়া। এই তো মোটামুটি আমার প্রেজেন্টেশন গেল। এরপর আমরা ইনভেস্টিগেশন করব। কি কি ইনভেস্টিগেশন করব কে বলবা? স্যার সিবিসি করব। রাইট, বলো। জান্নাতুল মাওয়া বলবা নাকি? আর স্যার সিবিসির মধ্যে তো স্যার অনেক কিছু আছে, এছাড়া স্যার স্পেসিফিক স্ক্রিনিংও করতে হবে। সিবিসি করব, স্পেসিফিক স্ক্যানিং করব, আর কি করব? আমরা সিএসএফ স্টাডি করব, ব্লাড কালচার স্টাডি করব। রাইট রাইট। আর স্যার ব্লাড কালচার করব, প্রশ্ন কালচার করব। রাইট। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কনফার্ম করব কিভাবে? হাউ উই ক্যান কনফার্ম সেপসিস? কি টেস্ট করে কনফার্ম করা যাবে?
কে বলতে পারবে? How we can confirm sepsis? সিআরপি করব। হ্যাঁ কালচার করে কি কনফার্ম করব? right, culture করতে কনফার্ম করব। Culture may be from blood, maybe from urine, maybe from stool, maybe from CSF, maybe from pleural fluid। যে কোনো ফ্লুইড থেকে যদি আমরা প্যাথোজেনিক অর্গানিজম পাইতে হবে। প্যাথোজেনিক অর্গানিজম পাওয়া মানেই হলো তোমার ব্যাকটেরিয়া, যেহেতু সাথে প্রেজেন্টেশন আছে, কনফার্ম হইতে হলে আমাকে প্যাথোজেন্স পাইতে হবে। তাহলে প্যাথোজেন্স পাই কিভাবে? আমরা কালচার করে পাই না, কালচার করে আমরা কনফার্ম করি। এইটা মনে রাখতে হবে যে কনফার্ম হলো বাই কালচার। আর কিছু আমরা রুটিন ইনভেস্টিগেশন করি, যেমন সিবিসি বললা, তারপরে তোমার রুটিন সেপসিস স্ক্রিনিং করা হয়, কিছু চেস্ট এক্সরে করি, ব্লাড কালচার করি, ইউরিন কালচার, স্টুল কালচার, যদি মেনিনজাইটিস সাসপেক্ট করি তাহলে সিএসএফ কালচার, অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন। হ্যাঁ, আর একটা কিছু মনে রাখতে হবে, এখানে তোমার সেপসিস স্ক্রিনিং এর জন্য কিছু কথা আছে। হ্যাঁ, সেপসিস স্ক্রিনিং কিভাবে করে, কি কি জিনিস দেখে আমরা সেপসিস স্ক্রিনিং করি, কেউ জানো? স্যার সিআরপি টোটাল পজিটিভ লিউকোসাইট দেখা হয়, সিআরপি, অ্যাবসলিউট নিউট্রোফিল দেখা হয়, নিউট্রোফিল দেখা হয়। হ্যাঁ, ইএসআর, মাইক্রো ইএসআর করতে হয়, আর এলিভেটেড হ্যাপ্টোগ্লোবিন। এইগুলো যদি থাকে তাহলে আমরা সেপসিস স্ক্রিনিং এর মধ্যে কমপক্ষে 2টা থাকলে আমরা সাসপেক্ট করব। হ্যাঁ, টোটাল লিউকোসাইট কাউন্ট যদি 5000 কম হয়, নিউট্রোফিল কাউন্ট যদি তোমার 2500 কম হয়, আইটি রেশিও যদি তোমার 0.2 এর বেশি হয়, সি রিঅ্যাক্টিভ যদি পজিটিভ হয়, মোর দেন 1 মিলিগ্রাম হয়, মাইক্রো ইএসআর 15 বেশি হয়, হ্যাপ্টোগ্লোবিনের মধ্যে 1 মিলিগ্রাম হয়, এগুলোর মধ্যে 2টা থাকলে আমরা বলি যে সাসপেক্টেড সেপসিস। এছাড়া সিবিসি করি আমরা, আর কালচার করি। আর কি করি আমরা, যদি মেনিনজাইটিস সাসপেক্ট হয় তাহলে সিএসএফ কালচার করব, সিএসএফ স্টাডি করব। যদি নিউমোনিয়া থাকে তাহলে আমরা চেস্টে একটা এক্সরে করব। এই ইনভেস্টিগেশন করে আমরা করতে পারি। যদি তোমার জিআইটি ইনভলভমেন্ট থাকে তাহলে আমরা একটা অ্যাবডোমেন এক্সরে দেখতে পারি, প্ল্যান এক্সরে অ্যাবডোমেন করতে পারি। হ্যাঁ, যদি আমি পেট করি। হ্যাঁ, এই ইনভেস্টিগেশন করব। নাও আমরা চলে যাই চিকিৎসা। কি চিকিৎসা দেব? হ্যাঁ, সবকিছুর পরে হলো চিকিৎসায় চলে যাব আমরা। চিকিৎসা কি বলতে পারো কেউ? কে বলবে? হাউ উই ক্যান ট্রিট নিউরাল সেপসিস, কে বলবা? স্যার হসপিটালাইজেশন করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। হ্যাঁ, হসপিটালাইজেশন বলতে করতে পারো হবে, কেউ কিছু? হাউ উই ক্যান ট্রিট? অ্যান্টিবায়োটিক হসপিটালাইজেশন করতে হবে, আর স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে, আর সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। রুল 40 বলো, পাওয়া যায় না কখনো? নাই, 45 বলো, 45। হ্যাঁ, 45 তো আছে, দেখা যায়। স্যার হসপিটালাইজেশন, স্যার ফার্স্টে বেবিকে হসপিটালাইজড করতে হবে স্যার, তারপর ট্রিটমেন্ট শুরু করতে হবে, স্পেসিফিক ট্রিটমেন্ট আর সাপোর্টিভ ট্রিটমেন্ট। স্যার স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে স্যার ট্রিটমেন্ট কিভাবে করব? স্যার পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে। তোমরা নাইনে চলে গেছে সবাই? পার্টিসিপেন্ট তো দেখা যায় 17 আছে, দেখা যায় সবাই তো আছে, দেখা যায়। হ্যাঁ, পারছো না? 39 আছে, 39। জি স্যার। আমি বলবো না, তোমরা যা জানো তাই বলো। এই যে এতগুলো প্রবলেম নিয়ে আসলো, এই যে আমরা সাইন সিমটম শুনলাম, সিস্টেমিক ফাইন্ডিং শুনলাম, সে আলোকে আমরা এখন কিভাবে চিকিৎসা করব? 39 বলো, অনিকা রহমান। স্যার 39 স্যার অ্যান্টিবায়োটিক, বেবিকে অ্যান্টিবায়োটিক দিব। স্যার সাপোর্টিভ ট্রিটমেন্ট আর স্পেসিফিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ স্যার ট্রিটমেন্ট 2 ধরনের হতে পারে। সাপোর্ট, হ্যালো, 39 স্যার বেবিকে 2 ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়, সাপোর্টিভ ট্রিটমেন্ট আর স্পেসিফিক ট্রিটমেন্ট। রাইট, সুন্দর। হ্যাঁ, তারপর
সো সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে টেম্পারেচার মেনটেন করতে হবে, হাইপোগ্লাইসিমিয়া থাকলে কারেক্ট করতে হবে 10% ডেক্সট্রোজ দিয়ে, ফিডিং মেনটেন করতে হবে, শকের ট্রিটমেন্ট করতে হবে, তারপর হচ্ছে যদি হাইপোক্সিয়া থাকে অক্সিজেন থেরাপি দিতে হবে, সিজার থাকলে সিজার কারেক্ট করতে হবে। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোই বলছো, আমরা আরেকজনের কাছে শুনবো। তাহলে সাপোর্টিভ ট্রিটমেন্ট বুঝতে পারছো সবাই? জি স্যার। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে অনেকগুলো ট্রিটমেন্টের কথা বললো। এখন ধরো আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে একটা রোগীর খিচুনি কনভার্সন হচ্ছে, সেটাকে কিভাবে চিকিৎসা করবা, এটা হলো প্রবলেম। বলো। স্যার ফেনোবারবিটন দিতে হবে। কে বললা? জান্নাতুল মামা। জি স্যার। ফেনোবারবিটন কিভাবে দিব বলো দেখি। কনভার্সন হচ্ছে তোমার। স্যার ফেনোবারবিটন হচ্ছে আইভি দিতে হবে 20 mg per kg 20 মিনিটসে। যদি কন্ট্রোল না হয় তাহলে স্যার আবার ফেনোবারবিটন দেব 10 mg per kg, টোটাল এরকম করে 40 দিব। তাও যদি কন্ট্রোল না হয় তাহলে ফসফেনিটয়েন দিব। এটাতে যদি কন্ট্রোল না হয় তখন হচ্ছে মিডাজোলাম দিব। রাইট, ফাইন, এই পর্যন্ত থাকলেই হবে, আর দরকার নাই। ফাইন, ভালো বলেছো। গুড, ঠিক আছে। তাহলে এটা হলো আমরা কন্ট্রোল অফ কনভার্সনে চলে গেলাম, তাই না? এগুলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন ফিডিং, ধরো একটা বাচ্চা ফিডিং বলতো তোমরা, যে আমরা মেইনটেইন ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিউনেট ম্যানেজমেন্টে কিন্তু ফিডিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ফিডিং মেইনটেইন করবো বলো, কে বলবে এটা? তোমরা তো পাস করে গেলে ইন্টার্নশিপ করানো লাগবে। নিউনেটে আসার পরেই দেখবা যে আমরা নাই, তোমাদেরকে ম্যানেজ করতে হবে। কাজে তোমাদেরকে এখন থেকে সেভাবেই ব্রেস্ট ফিডিং করাতে হবে। যদি স্যার ব্রেস্ট ফিডিং স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে স্যার এনজি ফিডিং বা স্যার ওরোগ্যাস্ট্রিক ফিডিং দিতে হবে। স্যার ব্রেস্ট মিল্কটাই ভালো। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং আমরা দিব। স্যার যদি ওরাল বা নেজাল ফিডিং ও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না হয় সেক্ষেত্রে স্যার আইভি ফ্লুইড দিতে হবে। আইভি ফ্লুইড দিব, রাইট। কখন একটা সেপসিসের রোগীকে আমরা আইভি দিব, কখন আমরা এনজিতে যাব, এই ব্যাপারে বলতে পারবা? সিদ্ধান্ত কখন নিতে হবে এরকম? একটা সেপসিসের রোগী আসছে, তুমি কখন আইভি সিলেকশন করবা, কখন ওরাল ফিডিং বা স্যার এনজি ফিডিং যদি টলারেট করতে না পারে। আর কখন আমরা আইভি ডিসিশন নিব, একটা করে বলো আগে। একটা সেপসিসের রোগী আমরা কখন আইভি ডিসিশন নিব? আমি না বলো, মিতু বলো। মিতু বলে নাই। রাইট, আনকনসিয়াস থাকলে আমরা আইভি ডিসিশন নিব। আর একটা হচ্ছে কনভার্সন হচ্ছে, তাকে কি আমরা ওরাল ফিডিং অ্যালাউ করব? মুখে খাবার অ্যালাউ করব? না স্যার, করব না, তখন আমরা আইভি দেব। আনকনসিয়াস হচ্ছে, কনভার্সন হচ্ছে, একটা বাচ্চা সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ফাস্ট ব্রিদিং হচ্ছে, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট টিন্ডারিং হচ্ছে, সেক্ষেত্রে কি আমরা ওরাল ফিডিং অ্যালাউ করব? না স্যার। মুখে খেতে পারবে, দম আসে আর যায়, দম টেনে সারতে পারে না, খাইব কখন? তাকে কি আমরা এনজি দিব, ওরাল ফিডিং দিব না, সেক্ষেত্রে আমরা আইভি চয়েস করব। তারপরে ধরো অ্যাবডোমেনে ডিস্টেন্ডেড হয়ে আছে, বাওয়েল পাস করছে না 2 দিন ধরে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে আছে, সেক্ষেত্রে কি আমরা এনজি ফিডিং দিব, ওরাল ফিডিং দিব না, সেক্ষেত্রে আমরা আইভি ফ্লুইড চয়েস করব, তাই না? এগুলো খেয়াল রাখতে হবে, সব ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে। এই সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যালি ইল বাচ্চা, তোমার সেক্ষেত্রে আমরা কখনো ওরাল ফিডিং এনকারেজ করবো না, ডিসকারেজ করবো। আমরা সেক্ষেত্রে আইভি দিব। আইভি দিলে কোন ফ্লুইডটা দিব? প্রথম দিন যদি আসলো, কোন ফ্লুইড দিব? মিতু বলো, প্রথম দিন আসলো কোন ফ্লুইডটা দিব আমরা? স্যার 70
প্রথম দিন আসলে কোন ফ্লুইড দিব, সেকেন্ড ডেতে আসলে কোন ফ্লুইডটা দিব? মনে পড়ছে না? কার মনে আছে? আমি তো একটু ক্লাস নিছিলাম মনে হয় এগুলো। স্যার বেবি স্যালাইন দিব। বেবি স্যালাইন বলি আমরা এটাকে। প্রথম দিনেরটা বলো, প্রথম দিন কোনটা দিব? জুনিয়র বেবি স্যালাইন। হ্যাঁ, সবাই দিকে ভুলে গেল। আমি তো পরে ক্লাস নিছিলাম মনে হয় এটা। আর কে বলবা? মনে থাকলে ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, প্রথম দিন রেসুমাল দিব। আরে তুমি তো দেখি আরো কাছাকা পাতলা পায়খানা। রিজমাল, রিজমাল মানে কি? রিজমাল মানে কি? স্যার সোডিয়াম ক্লোরাইড। সাইমার রহমান বলতে পারছো না? প্রথম দিন কোন ফ্লুইড দেবে বলি নাই? প্রথম দিন দেই হইল প্রথম দিন যে যদি আমরা বেবিটা লো বার্থ ওয়েট থাকে সেক্ষেত্রে 5% ডেক্সট্রোসিন অ্যাকোয়া, 5% ডিএ প্রথম দিন যদি লো বার্থ ওয়েট থাকে। আর যদি নর্মাল ওয়েট থাকে সেক্ষেত্রে 10% ডিএ প্রথম দিন। আর সেকেন্ড ডে and onwards 10% বেবি স্যালাইন, 10% বেবি স্যালাইন মানে 10% থাকবে গ্লুকোজ আর নর্মাল স্যালাইন থাকবে 0.2 to 5। বুঝা গেল? প্রথম দিন 10% ডিএ আর সেকেন্ড ডে অনওয়ার্ডস হলো 10% বেবি স্যালাইন। এটা মনে রাখতে হবে। তাহলে এই সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচার মেনটেন, ফিটিং মেনটেন এগুলো আমরা করব। আচ্ছা, এখন আমরা স্পেসিফিক চিকিৎসা চলে যাই। স্পেসিফিক চিকিৎসা কি বলো দেখি, কে বলবা এটা? স্যার অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক। স্পেসিফিক চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়া ঢুকছে, ব্যাকটেরিয়াকে মারতে হবে, কিল দ্য ব্যাকটেরিয়া। এই জন্য আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি দিব আমরা? স্যার ফার্স্ট লাইনে অ্যাম্পিসিলিন আর জেন্টামাইসিন। অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, রাইট। সেকেন্ড লাইনে হচ্ছে সেকেন্ড লাইনে বলা হয় কি তোমার সেফটাজিডিন আর হচ্ছে অ্যামিকাসিন। আর থার্ড লাইনে এগুলো যে থার্ড লাইনে হচ্ছে মেরোপেনাম, ভেনকোনাইসিন এগুলো এগুলো দিব আমরা। এছাড়া অ্যান্টিবায়োটিক গুলো আমরা কয়দিন দিব? যদি মেনিনজাইটিস সাসপেক্ট করি এবং কালচার পজিটিভ হয় তাহলে আমরা 21 দিন দিব। আবার যদি তোমার কালচার নেগেটিভ হয় সেক্ষেত্রে 14 দিন দিব। আর যদি তোমার কালচার নেগেটিভ হয় সেখানে 14 দিন দিব। আর যদি তোমার সেপসিস স্ক্রিনিং থাকে, পজিটিভ হয় সেক্ষেত্রে 7 দিন, মিনিমাম 7 দিন দিতে হবে আর কি। মিনিমাম 7 দিন। 7 দিন আগে কোনো অ্যান্টিবায়োটিক অফ করা যাবে না যদি আমরা সাসপেক্ট করি আর কি। অ্যান্টিবায়োটিক ছাড়াও আরো কিছু চিকিৎসা আছে, যেমন তোমার কিছু চিকিৎসা বলতে কিছুই দেওয়া হয়। কি কি দেওয়া হয়? আর অ্যান্টিবায়োটিক ছাড়া এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয়, আইভিআইজি করে দেওয়া হয়। এগুলো আমরা খুব প্র্যাকটিস করি না। এগুলো হায়ার সেন্টার, টারশিয়ারি সেন্টার এগুলোতে ইউজ করা হয় যখন ক্রিটিক্যালি ইল থাকে, রেসপন্স করছে না। সেক্ষেত্রে তোমার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন, তারপরে গ্রানুলোসাইটিং ম্যাক্রোফেজ, আইভিআইজি এগুলো দেওয়া হয়। এই হলো মোটামুটি তোমার সেপসিসের কথাবার্তা। এখন হাউ উই ক্যান প্রিভেন্ট সেপসিস বলে শেষ করে দিব আমরা 5 মিনিট। বলো হাউ উই ক্যান প্রিভেন্ট। কে বলবে? একরামুন্নেসা বলো। 51 সেপসিস আমরা কিভাবে প্রিভেনশন করব? প্রিম্যাচুরিটি প্রিভেন্ট করবার স্যার নিউট্রিশন মেইনটেইন করে যদি লো বার্থ ওয়েট প্রিভেন্ট করা যায়, তারপরে ম্যাটারনাল যে ইনফেকশন সেগুলো যদি প্রিভেন্ট করে, তারপরে স্যার লেবার টাইমটা মেইনটেইন করে বা স্যার তারপরে হচ্ছে প্যারেন্টাল যে ফ্লুইড গুলো ইউজ করা সেগুলো ঠিক মতো মেইনটেইন করতে হবে।
রাইট রাইট। তাহলে আমরা সেপসিস প্রিভেনশন করতে হলে আমাকে অ্যান্টিনেটাল থেকে আসতে হবে। হ্যাঁ, অ্যান্টিনেটাল থেকে আসতে হবে। মায়ের যাতে কোনো ইনফেকশন না থাকে, ইনফেকশন হয়ে গেলে প্রপার ট্রিটমেন্টে আসতে হবে। হ্যাঁ, ম্যাটারনাল ফিভার থাকলে সেগুলোকে স্ক্রিনিং করে চিকিৎসা করতে হবে। ম্যাটারনাল টিটি দিতে হবে। ম্যাটারনাল টিটি দিলে কি ইনফেকশন, কোন ইনফেকশন প্রিভেনশন হবে? স্যার টিটেনাস। টিটেনাস প্রিভেনশন হবে। তাহলে এটা আমরা প্রিভেনশন করে ফেলতে পারি। আবার ম্যাটারনাল কোনো আদার্স কোনো ইনফেকশন থাকলে সেগুলো আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি অ্যান্টিনেটাল পিরিয়ডের মধ্যে। তারপরে আমরা ডিউরিং নেটাল পিরিয়ড, ডেলিভারি যখন হচ্ছে অথবা সিজার হবে, তখন ইন্ট্রাপার্টাম আমরা একটু ইনজেকশন দেই, সেফটিয়াক্সন ইনজেকশন দিয়ে দেই, 1 গ্রাম থেকে 2 গ্রাম দিয়ে দেওয়া হয়। এটাও তোমার টু প্রিভেন্ট দ্য ইনফেকশন। তারপরে ডেলিভারি হলো, হওয়ার পরে কি করি আমরা? সেফ ডেলিভারি করতে হবে। হ্যাঁ, মিনিমাম হ্যান্ডেলিং করতে হবে। হ্যাঁ, নন ইনভেসিভ প্রসিডিউর যত সম্ভব কম দিতে হবে। আম্বিলিকালটাকে ক্লিন রাখতে হবে, আম্বিলিকাল কেয়ার করতে হবে। আম্বিলিকালে আমরা ক্লোরহেক্সিডিন ইউজ করি। ক্লোরহেক্সিডিন 7.1% ক্লোরহেক্সিডিন ইউজ করা হয়। হ্যাঁ, কেমন? আমরা বিফোর হ্যান্ডেলিং হ্যান্ড ওয়াশিং, নিজেদের হ্যান্ড ওয়াশিং করে নিতে হবে, সাবান দিয়ে হাত দিয়ে নিতে হবে। তারপরে তোমার হেক্সিসোল দিয়ে ওয়াশ করে নিতে হবে। হ্যাঁ, তারপরে আরো অনেক করা যায়, যেমন অ্যাটেন্ডেন্স রেস্ট্রিকশন করতে হবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স রেস্ট্রিকশন করতে হবে, বাচ্চাকে বেশি কোলে নেওয়া যাবে না। মিনিমাম হ্যান্ডেলিং, মিনিমাম হ্যান্ডেলিং, এগুলো করে আমরা আর্লি অনসেট প্রিভেনশন করতে পারি। আর লেট অনসেট প্রিভেনশনের জন্য তোমার আমরা মিনিমাম ইনভেসিভ প্রসিডিওর, সে আইভি যত কম দেওয়া যায়, আইভি মেডিকেশন, আইভি ইনফিউশন বা আইভি চ্যানেল যাতে খুব কম ওপেন করা হয়, মিনিমাম এনজি যাতে কম ইউজ করা হয়, খুব স্টেরাইল ওয়েতে মেনটেন করা হয়। এনজি টিউব যখন আমরা ইউজ করব মাস্ট মেনটেন স্টেরিলিটি। অক্সিজেন আমরা দেই, এক বাচ্চার অক্সিজেন খুলে আরেক বাচ্চা নাকে লাগাই দেই। হ্যাঁ, কোনো স্টেরিলিটি মেনটেন করি না। না করার জন্য এগুলো চান্স অফ ডেড অনসেট। এগুলো করতে পারলে আমরা অনেকটা প্রিভেনশন করতে পারি। যতটুকু সম্ভব আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো স্টেরিলিটি মেনটেন করা, মিনিমাম হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ সোপ অর হেক্সিসল। হ্যাঁ, এটা আমাদের হ্যান্ড ওয়াশিং হলো তোমার সেপসিস প্রিভেনশনের জন্য একটা ভাইটাল রোল প্লে করে হ্যান্ড ওয়াশ। এই তো মোটামুটি আলোচনা, নাকি সব বোঝা গেল? সেপসিস সম্পর্কে এখন ম্যানেজ করা যাবে? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ স্যার। শুধু পরীক্ষা লেখার জন্য না, ম্যানেজমেন্টও পারতে হবে। তাহলে আবার শেষ করি নাকি? ক্যাপ্টেন? জি স্যার। জি স্যার। শেষ করবো? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। ওই রাত্রে তোমাদের এই কি বলে খাওয়া দাওয়া রেখে লেখা ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।